হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন লেসন 6.2.2 নিয়ে। তো দেখো, পূর্বের ক্লাসে আমরা কী করেছিলাম, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং কালচার অ্যান্ড সিভিলাইজেশন সম্পর্কে একটা টেক্সট পড়েছিলাম এবং সেই টেক্সট থেকে আমরা একটা ছক করেছিলাম কি ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এবং কালচার এবং সিভিলাইজেশনের বিভিন্ন সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস আমরা এখানে লিখেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের কাজ হচ্ছে কি, দেখো আজকের ক্লাসে আমাদের কী করতে হবে, লেসন 6.2.2তে নাও নোটিস দ্য গ্রিড কেয়ারফুলি ইন পেয়ারস অফ গ্রুপ, অর্থাৎ নিচে দেখো একটা গ্রিড দেওয়া আছে, এটা আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে। আইডেন্টিফাই হোয়াট ফিচার্স অফ ভাইরাসেস, ব্যাকটেরিয়া, কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউ হ্যাভ কম্পেয়ার, অর্থাৎ তুমি কী করেছো, তুমি যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং যে তোমার ছিল কালচার এবং সিভিলাইজেশনে তুমি কী কী বৈশিষ্ট্য এদের সাথে তুলনা করেছো। তারপরে দেখো কী করতে হবে। তো এই ক্লাসটি করার জন্য কিন্তু তোমার আগের লেসনটি, অর্থাৎ যে বক্সের লেসনটি দেখতে হবে, সেগুলো অন্য তোমরা কী করবে, প্লেস চেক করে আগের ভিডিওটি দেখে নেবে এবং তারপরে কী করতে হবে, দেখো দেন রেকর্ড দেম ইন গ্রিভ অ্যান্ড গ্রিড, এবং কী কী বৈশিষ্ট্য আমরা লিখেছি সেগুলো আমাদের নিচের গ্রিডটাই লিখতে হবে। ফাইনালি চেক ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস, তারপর পুরো ক্লাসের সাথে আমাদের অ্যান্সারটা শেয়ার করতে হবে। তো দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো দেখো এখানে কী করা হয়েছে, বাম দিকে কম্পেয়ারেবল ফিচার, অর্থাৎ আমরা কী কী বৈশিষ্ট্য সম্পর্কে তুলনা করেছি, এবং ডান দিকে কী লিখতে হবে, এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সট থেকে কী কী আমরা এক্সাম্পল সেন্টেন্স পেলাম সেগুলো। তো এক নম্বরে দেখো কী আছে, সাইজ, অর্থাৎ সাইজ নিয়ে আমরা কম্পেয়ার করেছি, আলোচনা করেছি। যেমন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম, অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হচ্ছে কি মাইক্রোস্কোপিক অর্গানিজম বা অণুবীক্ষণিক জীব, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া আমরা কী করি না, এদের দেখতে পাই না। তো দেখো এর পরবর্তীতে তোমার 2, 3, 4, 5 এগুলো আমরা কী করবো, বিভিন্ন ফিচার এবং এক্সাম্পল সেন্টেন্স আমরা লিখবো টেক্সট থেকে। তো এগুলো কীভাবে লিখতে হবে চলো একটু আমরা দেখে আসি। তার আগে বলে নেই, তোমরা কিন্তু অনেকে ভিডিও দেখো কিন্তু প্রায় 60%-এর মতো এখনও সাবস্ক্রাইব করনি। তো যারা সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করলে ক্ষতি নেই। তো আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে আরও গ্রো করতে সাহায্য করবে। তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেন অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। তো তুমি দেখো এখানে কম্পেয়ারেবল ফিচার, প্রথমে তো সাইজ নিয়ে আমরা তো টেক্সটে পেলাম প্রথমটা, পরবর্তী 2 নাম্বারে আমরা কী লিখবো, এটা হবে কি আমাদের 2 নাম্বার, ঠিক আছে। তো দেখো 2 নাম্বারটায় আমরা কী লিখবো, 2 নাম্বারে আমাদের লিভিং ভার্সেস নন লিভিং, অর্থাৎ এরা কি জীবিত নাকি মৃত, এগুলো নিয়ে। তো এখানে এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা কোন সেন্টেন্সটা লিখবো, ভাইরাসেস আর নট সেলস, অর্থাৎ ভাইরাস কোনো সেল বা কোষ নয়, বা জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ জেনেটিক একটা বস্তু। অন্যদিকে দেখো ব্যাকটেরিয়ার সিঙ্গেল সেল অ্যান্ড কনসিডার লিভিং অর্গানিজম, অন্যদিকে ব্যাকটেরিয়া হচ্ছে একটা এক কোষ বিশিষ্ট প্রাণী, যেটা কি লিভিং অর্গানিজম বা জীবিত একটা কি সত্তা ব্যাকটেরিয়া, কিন্তু ভাইরাস কিন্তু কোনো জীবিত সত্তা না। পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে আমরা কী লিখবো, দেখো রিপ্রোডাকশন বা প্রজননের ক্ষেত্রে, এটা হবে আমাদের 3 নাম্বার রিপ্রোডাকশন। তো দেখো ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ ব্যাকটেরিয়া কী করতে পারে, নিজে নিজেই প্রজনন বা বংশ বিস্তার করতে পারে, থ্রু বাইনারি ফিউশনের মাধ্যমে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট, কিন্তু দেখো ভাইরাসের কি একটা তাদের প্রজনন করার জন্য একটা হোস্ট সেল বা একটা পোষক কোষের দরকার হয়, অর্থাৎ ব্যাকটেরিয়া একাই একটা কোষ থেকে অনেক কোষ তৈরি হতে পারবে, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কী করতে হবে, তার অন্য একটা জীবের দেহে প্রবেশ করতে এবং সেইখান থেকে সে সংখ্যা বৃদ্ধি করে করে তার বংশ বিস্তার করবে। পরবর্তী বৈশিষ্ট্যটা দেখো কী আছে, ইম্প্যাক্ট, অর্থাৎ এর কী কী প্রভাব রয়েছে। তো প্রভাবের ক্ষেত্রে, ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা কী কী লিখবো, দেখো ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পোটেনশিয়াল টু কজ ইনফেকশনস অ্যান্ড ডিজিজ ইন হিউম্যান, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্ট, অর্থাৎ ভাইরাসে এবং ব্যাকটেরিয়ার কী রয়েছে, কী কী প্রভাব রয়েছে, তারা কী করতে পারে, ইনফেকশন বা বিভিন্ন যে ক্ষত এবং যে ডিজিজ, বিভিন্ন রোগ তৈরি করতে পারে, কোথায়, হিউম্যান মানুষের ভিতরে, অ্যানিমেলস পশু প্রাণীতে এবং প্ল্যান্টসের ভেতরে তারাই যে কী করতে পারে, এইসব রোগ তৈরি করতে পারে। আবার এদের কন্ট্রোল আমরা কীভাবে করব, দেখো অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমেই তারা কী করতে পারে, আমরা এই ব্যাকটেরিয়াকে আমরা মারতে পারি, বাট দে আর নট ইফেক্টিভ এগেন ভাইরাস, কিন্তু এই ভাইরাসকে আমরা কী করতে পারবো না, এদেরকে আমরা কন্ট্রোল করতে পারবো না এই অ্যান্টিবায়োটিক দ্বারা। তো এই গেল আমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়ার। পরবর্তীতে আমাদের কী করতে হবে, কালচার এবং সিভিলাইজেশনের ভিতরেও আমাদের এরকম ফিচার নিয়ে আলোচনা করতে হবে। তো চলো আমরা দেখে নিই আমরা বাকি অংশটুকু কীভাবে করতে পারি। তো দেখো এখন আমরা কী করব, হিস্ট্রি অ্যান্ড কালচারের বিভিন্ন যে কম্পারেবল ফিচার এবং তাদের এক্সাম্পল সেন্টেন্স থেকে আমরা কোনগুলো ইউজ করব। তো প্রথমে আমরা স্কোপ নিয়ে আলোচনা করব, একে স্কোপ, যে কালচার এবং কী ছিল আমাদের, কালচার অ্যান্ড সিভিলাইজেশন, তাই না, সিভিলাইজেশন। তো দেখো প্রথমে স্কোপ নিয়ে আলোচনা করব। স্কোপের ক্ষেত্রে দেখো সিভিলাইজেশন টেন্ডস টু বি ব্রডার ইন স্কোপ,
অর্থাৎ সিভিলাইজেশনটা অনেক বড় ক্ষেত্রে চিন্তাভাবনা করা হয় দেন কালচারের তুলনায়। এজ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার উইথিন ইটস বাউন্ডারিজ, অর্থাৎ একটা সিভিলাইজেশনের ভিতরে কি থাকতে পারে, বিভিন্ন ধরনের কালচার অন্তর্ভুক্ত থাকতে পারে। তো দেখো পরবর্তীতে 2 নম্বরে কী আছে, স্কেল, অর্থাৎ এটার যে পরিসরটা কত সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই ড্যাশ ইনভলভস লার্জার পপুলেশন কম্পেয়ার টু কালচার, অর্থাৎ এই সিভিলাইজেশন, এখানে কি হবে সিভিলাইজেশন, তুমি কি লিখবে, তুমি লিখবে সিভিলাইজেশন ইনভলভস লার্জার পপুলেশন কম্পেয়ার টু কালচার, অর্থাৎ সিভিলাইজেশন কালচার থেকে অনেক বড় পপুলেশন দ্বারা গঠিত হয়। এরপরে দেখো কি আছে, লোকালাইজেশন, এই 3-এ তোমার কি থাকবে, লোকালাইজেশন। তো দেখো 3-এ আবার কি লিখবে তুমি কালচারের ক্ষেত্রে, কালচার মে বি মোর লোকালাইজড, অর্থাৎ কালচারটা একটা এলাকা নিয়ে সীমাবদ্ধ থাকে বা একটা ক্ষুদ্র একটা পরিসরে একটা লোকাল একটা এরিয়া নিয়ে সীমাবদ্ধ থাকে, সে এলাকার মানুষ কীরকম আচার আচরণ করছে সেটা হচ্ছে তোমার কালচার। তো দেখো তারপরে হিস্ট্রিক্যালি ইম্প্যাক্ট, মানে ঐতিহাসিক কী কী ভূমিকা রয়েছে, 4 নম্বরে তুমি লিখবে হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট কালচার এবং সিভিলাইজেশনের। সিভিলাইজেশন আর অফেন রেকগনাইজড ফর দেয়ার হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট, অর্থাৎ সিভিলাইজেশনকে কী জন্য রেকগনাইজ বা মনে রাখা হয়, তাদের ঐতিহাসিক বিভিন্ন যে ইম্প্যাক্ট বা কী কী প্রভাব রয়েছে তার ভিত্তিতে। সাচ অ্যাজ সিভিলাইজেশনস অফ ইজিপ্ট, গ্রিস, চায়না, অর্থাৎ এইগুলো এই সেন্টেন্সটা আমরা ইউজ করব। তারপরে দেখো কি আছে, ইন্টারনাল কম্পোজিশন, অর্থাৎ অভ্যন্তরীণ কী কী বিষয়বস্তুর উপরে ভিত্তি করে এই সিভিলাইজেশন এবং কালচারটা গঠিত হয়। কালচারস ক্যান এক্সিস্ট উইথিন সিভিলাইজেশন, অর্থাৎ এই কালচারটা একটা সিভিলাইজেশনের ভিতরে কী করতে পারে, এক্সিস্ট করে বা বিদ্যমান থাকে। তো এভাবেই তুমি ব্যাকটেরিয়া, ভাইরাস, সিভিলাইজেশন এবং কালচারের ভিতরে কী করবে, তুলনা করবে বিভিন্ন ফিচার নিয়ে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই ছকগুলো কীভাবে করতে হবে। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য লেসন নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।